আসসালামু আলাইকুম। ব্যাংকার্স ভিউতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব ব্যাংক মার্জার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইকোনমি এই বিষয়ের উপরে। আপনারা ইতিমধ্যেই বেশ কিছু আলোচনা শুনছেন যে দেশে বর্তমানে খুব বেশি আলোচিত হচ্ছে যে ব্যাংক মার্জ হয়ে যাচ্ছে, বিশেষ করে এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক মার্জ হয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে খুব আলোচনা চলছে। তাহলে আমরা প্রথমেই জানবো যে ব্যাংক মার্জার আসলে কি। ব্যাংক মার্জার মানে হচ্ছে যে দুটি প্রতিষ্ঠান কৌশলগত কারণে এক হয়ে যাওয়া, দুটি প্রতিষ্ঠান কৌশলগত কারণে এক হয়ে যাওয়া, সেটা হচ্ছে মার্জার। এটার কাছাকাছি আরেকটা শব্দ আছে একুইজিশন, অধিগ্রহণ, যেটাকে বলে অধিগ্রহণ। মার্জার এবং অধিগ্রহণ কাছাকাছি হলেও একটু পার্থক্য আছে। মার্জার হচ্ছে দুটি প্রায় সমজাতীয় বা সমগোত্রীয় বা কাছাকাছি প্রতিষ্ঠান এক হয়ে যাওয়া, আর একুইজিশন হচ্ছে অধিগ্রহণ করে নেওয়া। যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এনজেড গ্রিনলেস ব্যাংককে 2000 সালে অধিগ্রহণ করেছিল, এটা হচ্ছে একুইজিশন ছিল। তো মার্জার আমাদের এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংকের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্জার। তাহলে বাংলাদেশে আসলে মার্জার এর আগে সংঘটিত হয়েছিল কিনা? বাংলাদেশে 1972 সালে মূলত 10টি পাকিস্তানি মালিকানাধীন ব্যাংকে 4টি বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক করা হয়েছিল। সেটি হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক। এর পরবর্তীতে আমাদের 2010 সালে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা দুটি প্রতিষ্ঠানকে মার্জার করে বাংলাদেশ শিল্প ব্যাংক হিসেবে এখনও সেটা চলছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে চলছে। এই দুটি ঘটনা বাংলাদেশে ঘটেছে। এছাড়াও আন্তর্জাতিকভাবে প্রতিনিয়তই ব্যাংক মার্জার হচ্ছে, অর্থাৎ সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক একীভূত করা হচ্ছে। আর ইন্ডিয়াতে 1969 থেকে 2020 সাল পর্যন্ত মার্জারের 34টি ঘটনা ঘটেছে। এই মার্জারের মাধ্যমে ইন্ডিয়াতে প্রায় প্রায় কম বেশি সকল ব্যাংক কোনো না কোনোভাবে মার্জার হয়েছে ইন্ডিয়াতে, এবং এর মাধ্যমে ইন্ডিয়ার ব্যাংকগুলো শক্তিশালী হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের 61টি ব্যাংকের সব মিলে শাখা আছে 11,000-এর কিছু বেশি, কিন্তু শুধু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় আছে 20,000-এর বেশি, 20,000-এর অনেক বেশি শাখা আছে তাদের। তাহলে আমাদের এই যে মার্জারের মাধ্যমে আসলে ব্যাংকগুলো শক্তিশালী হয়, সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক একীভূত হয়ে ব্যাংকগুলো শক্তিশালী হয়। তাহলে আমরা দেখি যে আসলে ব্যাংক কেন দুর্বল হয়ে যায়, বা ব্যাংক দুর্বল বা সবল এগুলির পরিমাপ কিভাবে করা হয়। আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক ক্যামেলস রেটিংয়ের মাধ্যমে বলেছে যে ক্যামেলস রেটিং একটা রেটিং মাত্র, একটা বিষয়, সেটা একমাত্র বিষয় না, আরও অনেক বিষয় আছে ব্যাংককে পরিমাপ করার। তো ক্যামেলস রেটিং যেটা করা হয় সেটা হচ্ছে 6টা বিষয় নিয়ে কাজ করে তারা, শুধুমাত্র ক্যাপিটাল এডুকেসি, অ্যাসেট কোয়ালিটি, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, আর্নিংস, লিকুইডিটি এবং সেন্সিটিভিটি টু মার্কেট। এই 6টি বিষয় নিয়ে কাজ করে এবং ব্যাংকের একটু রেটিং করা হয় যে ব্যাংকগুলোর কী অবস্থা। তো সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক যখন একীভূত হয়ে যায়, তাহলে ব্যাংকগুলো কেন দুর্বল হয়ে যাচ্ছে? ব্যাংকগুলো দুর্বল হয়ে যাচ্ছে মূলত যে ক্লাসিফাইড লোন থাকে বা শ্রেণীকৃত বিনিয়োগ থাকে, অর্থাৎ গ্রাহকরা যে টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না, এজন্যই মূলত ব্যাংকগুলো দুর্বল হয়ে যায়, এবং ব্যাংকের ভিতরে ইন্টারনাল যদি সুশাসনের ঘাটতি থাকে, এই বিষয়গুলোর জন্য ব্যাংক দুর্বল হয়ে যায়। তো দুর্বল ব্যাংক যখন সবল ব্যাংকের সাথে একীভূত করা হয় তখন সেটা ব্যাংকের জন্য ভালো, সেটা গ্রাহকের জন্যও ভালো। একটা ব্যাংকে মূলত কয়েক ধরনের স্বার্থ সংশ্লিষ্ট লোক থাকেন, যেমন স্টেক হোল্ডার যাদেরকে বলা হয়। তো স্টেক হোল্ডার কারা? প্রথমত হচ্ছে যারা উদ্যোক্তা পরিচালক থাকেন, দ্বিতীয়ত শেয়ার হোল্ডার থাকেন, সাধারণ শেয়ার হোল্ডার থাকেন, তৃতীয়ত ওখানে ম্যান পাওয়ার থাকেন যারা ওই ব্যাংকটাতে ম্যানেজমেন্টে থাকেন বা কাজ করেন, চতুর্থত এখানে আমাদের ডেপোজিটর থাকেন, সাধারণ ডেপোজিটররা থাকেন, সর্বশেষ থাকেন যে ঋণ গ্রহীতারা। তো প্রথম উদ্যোক্তা যারা পরিচালক তাদের ব্যাপারে বলা হচ্ছে যে ওনারা নতুন প্রতিষ্ঠানে পরিচালক থাকতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের ব্যাপারে বলা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা যেহেতু একটা খারাপ প্রতিষ্ঠান বা অপেক্ষাকৃত দুর্বল প্রতিষ্ঠান থেকে ভালো প্রতিষ্ঠানে যাচ্ছেন, তাহলে তাদের শেয়ারের জন্য সেটা ভালো। এরপরে ম্যান পাওয়ারের ব্যাপারে আমরা যেটা শুনতে পাচ্ছি যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে যে ব্যাংকটা মার্জার হচ্ছে সেই ব্যাংকের কোনো ম্যান পাওয়ারকে চাকরিচ্যুত করা হবে না। আমরা এটার উপর বিশ্বাস রাখতে চাই যে ম্যান পাওয়ারদের কোনো ক্ষতি হবে না। এরপরে আসেন সাধারণ ডেপোজিটর। তো ডেপোজিটরদের জন্য সেটা ভালো খবর এই জন্যই যেহেতু তারা একটা অপেক্ষাকৃত দুর্বল ব্যাংক থেকে সবল ব্যাংকের সাথে মার্জার হচ্ছেন, তাহলে তাদের ডেপোজিট আসলে আরও বেশি সুরক্ষিত হচ্ছে। এরপরে আসেন আমাদের যারা ঋণ গ্রহীতার মধ্যে দুটা পার্ট থাকে। একটা হচ্ছে যারা ঋণ খেলাপি,
আর একটা হচ্ছে যারা সাধারণ ঋণ গ্রহীতা। সাধারণ ঋণ গ্রহীতারা তো নতুন ব্যাংকের সাথে মার্জ হয়ে যাচ্ছেন, তাদের কোনো সমস্যা নাই। তো শ্রেণীকৃত বিনিয়োগ যেগুলো আছে বা ক্লাসিফাইড যে সমস্ত লোন আছে, তো ক্লাসিফাইড লোনগুলো মূলত একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা যে যেই ব্যাংকের সাথে মার্জার হচ্ছে বড় ব্যাংক, সেই ব্যাংকও এটার ব্যবস্থা নিতে পারেন। তো এর মাধ্যমে আসলে দুটো ব্যাংকই উপকৃত হচ্ছে, বড় হচ্ছে। এবং আমি একটু আগেও বলেছি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রায় 20,000-এর উপরে শাখা আছে। তো এবং ইন্টারন্যাশনালি অনেকগুলো ব্যাংক আছে ইন্ডিয়ার যে অনেক স্ট্রং। তো আমাদের কিন্তু এখনও ইন্টারন্যাশনালি স্ট্রং কোনো ব্যাংক নাই বাংলাদেশে। তো অধিগ্রহণ করে কয়েকটা ব্যাংক মিলেও যদি বাংলাদেশের একটা ইন্টারন্যাশনালি স্ট্রং কোনো ব্যাংক হয়, সেটা আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক বেশি ভালো হবে। কারণ বাংলাদেশের অর্থনীতি এখনও ব্যাংক ড্রিভেন ইকোনমি। বাংলাদেশের অর্থনীতিতে এখনও অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বেশি। সেজন্য এই আস্থা বিশ্বাস যাতে নষ্ট না হয় এবং মানুষ যাতে নিরাপদে ব্যাংকিং করতে পারে, এই জন্য ব্যাংক যে মার্জারে যাচ্ছে সেটা আমার মনে হয় সেটা ভালোই হচ্ছে। দিন শেষে সেটা ব্যাংকের জন্য ভালো হবে। তো সবাই কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।